হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এই প্রশ্নটা তোমাদের টানা 25 নম্বরেও আসতে পারে, বা তোমাদের এই তিনটে টার্ম যে আছে এই তিনটে 15 নম্বরেও আসতে পারে। এর সাথে অন্য কোনো একটা প্রশ্ন 10 নম্বরের যোগ করে দিতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিশ্বের প্রতিটি দেশের স্বতন্ত্র কিছু আদর্শ থাকে, যে আদর্শগুলির ভিত্তিতেই সেই রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র ফুটে ওঠে। ভারতের সংবিধান প্রস্তাবনায় কতগুলি আদর্শের উল্লেখ আছে, যার থেকে সহজেই ভারত রাষ্ট্রের প্রকৃতি অনুধাবন করা যায়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। তবে সংবিধানের মূল প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা আর সমাজতান্ত্রিক শব্দ দুটি যুক্ত করা হয়েছে। এবার দেখো ধর্মনিরপেক্ষতা কী জিনিস সেটাকে তোমরা বুঝে নাও। ভারতের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত আদর্শ হলো ধর্মনিরপেক্ষতা। সাধারণভাবে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোনো পার্থক্য করবে না। তারপরে কি বলা হচ্ছে, ভারতীয় প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক ডি.ই. স্মিথ বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল অংশে ধর্মনিরপেক্ষ আদর্শটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটিকে সংযোজন করা হয়েছে। তবে প্রস্তাবনায় শব্দটির পরে সংযোজন করা হলেও আগেও সংবিধানের বিভিন্ন অংশে ধর্মনিরপেক্ষতার প্রকাশ লক্ষ্য করা যায়। ভারতের সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত বিভিন্ন ধারায় ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতিফলিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ের মাধ্যমে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটি প্রমাণ করার চেষ্টা করেছে। এবার গণতন্ত্র যে ভাষাটা আছে, গণতন্ত্রটা বুঝে নাও। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ হলো গণতন্ত্র। গণতন্ত্রের ইংরাজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। উল্লেখ্য, ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে ডেমোস এবং ক্রাটিয়া নামক দুটি গ্রিক শব্দ থেকে। ডেমোস শব্দের অর্থ জনগণ, ক্র্যাটস শব্দের অর্থ হচ্ছে শাসন। অর্থাৎ ব্যুৎপত্তিগতভাবে গণতন্ত্র শব্দটির অর্থ হলো জনগণের শাসন। গণতন্ত্রকে ব্যাপক ও সংকীর্ণ অর্থে ব্যাখ্যা করা যেতে পারে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকে বোঝায়। আব্রাহাম লিঙ্কনের ভাষায়, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক ক্ষেত্রে সাম্য থাকে। বার্নাস এর মতে আদর্শ হিসাবে গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলেও এক অর্থে সমমর্যাদার অধিকারী। তারপরে কি বলা হচ্ছে, গণতন্ত্রকে ব্যাখ্যা করার ক্ষেত্রে নানা মত থাকলেও সমস্ত বিতর্ককে দূরে রেখে আমরা গণতন্ত্রের কিছু মৌলিক নীতির কথা উল্লেখ করতে পারি, যথা সর্বজনীন ভোটাধিকার, জনমতের গুরুত্ব, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্য, ব্যক্তির স্বাধীনতা, সংখ্যাগরিষ্ঠের শাসন, দলব্যবস্থা,
আইনের অনুশাসন প্রভৃতি। ভারতের সংবিধান প্রণেতাগণ রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের ৩য় অধ্যায় বিশেষ কিছু মৌলিক অধিকারকে লিপিবদ্ধ করেছে। বলা বাহুল্য যে মৌলিক অধিকারগুলি ভারতীয় গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করেছে। যেমন বাক ও মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, সভা সমিতি গঠন করার অধিকার ইত্যাদি। ভারতীয় গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। এছাড়া উল্লেখ্য 1992 সালে সংবিধানের 73 ও 74তম সংশোধনী আইনের মাধ্যমে দেশের পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভাগুলির গঠন ও কার্যাবলীতে মৌলিক পরিবর্তন সাধন করা হয়েছে, যেক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিয়ে পঞ্চায়েত এবং পৌরসভাগুলির সমস্ত আসনে প্রার্থীদের জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কথা বলা হয়েছে। এটিও গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য দিক। তারপর দেখো কি বলা হচ্ছে প্রজাতন্ত্র। সেখানে কি বলা হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত আদর্শগুলির মধ্যে প্রজাতন্ত্র হলো গুরুত্বপূর্ণ আদর্শ। প্রজাতন্ত্র শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো রিপাবলিক, যেটি এসেছে ল্যাটিন শব্দ থেকে রিপাবলিকা থেকে, ল্যাটিন শব্দ দেখো রিস পাবলিসিয়া থেকে, যার আক্ষরিক অর্থ জনগণ সংক্রান্ত একটি বিষয়। প্রজাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ। প্রজাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো দেখো। 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্রে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন না। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। 2, প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন। 3, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস। 4, প্রজাতান্ত্রিক সরকারের মূল উদ্দেশ্য হলো জনসাধারণের কল্যাণ সাধন। 5, সরকারি ব্যবস্থার স্থিতিশীলতা এবং কার্যকারিতার জন্য সরকার এবং নাগরিক উভয়ই দায়বদ্ধ। 6, পর্যায়ক্রমিক নির্বাচন প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের অনুশাসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তারপরে 8 নম্বর পয়েন্ট, এছাড়া আইনের প্রাধান্য, আইনের দৃষ্টিতে সমতা এবং স্বাধীনতার রীতি সংবিধানে প্রাধান্য, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ইত্যাদি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত। তারপরে তোমরা একটা প্যারা চেঞ্জ করে কি লিখবে দেখো, ভারতীয় সংবিধানের প্রেক্ষাপটে বলা যায় ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, কারণ এখানে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এছাড়া এখানে আইনের অনুশাসন ও আইনের প্রাধান্য বর্তমান।